নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ধ্বনি ও ধ্বনি পরিবর্তন অধ্যায়ের ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা চলছিল। এর আগের পর্বে আলোচনা করেছিলাম তোমাদের কাছে স্বরসঙ্গতি। দেখো, আজকের বিষয় হচ্ছে অপিনিহিতি। আচ্ছা, এটা ছিল প্রথমে আমরা করেছিলাম ধ্বনির আগম, তারপরে ধ্বনির লোপ, তারপরে এখন চলছে তোমাদের ধ্বনির রূপান্তর। তা ধ্বনির রূপান্তরের মধ্যে প্রথমে আমরা করেছি স্বরসঙ্গতি, এবার দ্বিতীয় অংশে আমরা করছি অপিনিহিতি। আচ্ছা, স্বরসঙ্গতির পরেই কিন্তু আমাদের অপিনিহিতি আর অভিশ্রুতি এই দুটি ধ্বনি পরিবর্তনের নিয়ম পড়তে হবে। তাহলে আমাদের এই একটা নিয়মের মধ্যে আরেকটা নিয়মের প্রভাব রয়েছে, তবেই কিন্তু জিনিসটা আমরা সহজে ধরে নিতে পারবো। আচ্ছা, একটা তোমাদের কাছে এর আগে যে স্বরসঙ্গতি আলোচনা হয়েছিল, স্বরসঙ্গতির একটা দৃষ্টান্ত তুলে ধরছি। তোমার ধরো, মিছা থেকে মিছে। তাহলে এখানে কি ছিল? এই শব্দের মধ্যে আমরা দেখেছিলাম যে প্রথমে হস্যইকার ব্যঞ্জনধ্বনির সঙ্গে, পরের ব্যঞ্জনধ্বনির সঙ্গে আকার পরিবর্তিত হয়ে হস্যইকারটাই আকারকে প্রভাব ফেলে পরিবর্তিত করে দিল কি একার। দেখো, হস্যইকারটা হস্যইকার থেকে গেছে, হস্যইকারের প্রভাবে আকারটা একার হয়েছে। তাহলে এটা ছিল স্বরসঙ্গতি, মানে একটি শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত স্বরধ্বনিগুলি একে অপরের ওপর প্রভাব ফেলে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত স্বরধ্বনিগুলি একে অপরের ওপর প্রভাব ফেলে পরিবর্তিত করছে এবং শব্দের মধ্যে উচ্চারণে একটি সঙ্গতি বিধান আনছে। এটাকে বলছিল স্বরসঙ্গতি। তাহলে আজকের বিষয় হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতির ওপরে স্বরসঙ্গতির একটা বড় প্রভাব রয়েছে, যে কারণে আমি এটা আবার একটু আলোচনা করলাম। আচ্ছা, অপিনিহিতি শব্দের অর্থ হচ্ছে পূর্বে স্থাপন। অপিনিহিতি শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে পূর্বে স্থাপন। তাহলে কি পূর্বে স্থাপন করা হয়, এটা আমরা যখন অপিনিহিতির একটি উদাহরণ দিয়ে সংজ্ঞাটা বুঝে নেব, তখনই এই শব্দটির যে অর্থ দেখব এর মধ্যে প্রযোজ্য হয়েছে কিনা। ধরো একটা শব্দ বলছি, যেটা আমরা সাধারণত দেখি উচ্চারণের মধ্যে প্রভাব, কালি থেকে আসছে কাইল। তাহলে কালি থেকে কাইল, এই কাইল উচ্চারণটা বাংলার কিছু কিছু বাংলা ভাষাভাষীদের মুখেই শোনা যায় এবং কিছু অঞ্চল ভিত্তিতে কিন্তু এই পরিবর্তনগুলো, ধ্বনিগত পরিবর্তনগুলো উচ্চারণে খুব প্রবলভাবেই আমরা লক্ষ্য করি। তাহলে কালি থেকে কাইল বা আজি থেকে আইজ, বা আরও উদাহরণ দেখো, বেশি করে তোমাদের উদাহরণ দেখতে হবে। রাখিয়া থেকে শব্দটা পরিবর্তিত হয়ে আসে রাইখা। আরও দেখো, সাধু থেকে সাউথ। তারপরে মাছুয়া, মাউছুয়া। আরও কিছু উদাহরণ দেখো, বাক্য থেকে বাক্য, বা কাব্য থেকে কাব্য। তারপরে আরও কিছু উদাহরণ তোমাদের জানতে হবে, যেমন যোগ্য থেকে যজ্ঞ। তাহলে এই উদাহরণগুলো লিখলাম মোটামুটি। তাহলে একটু উদাহরণগুলো আগে দেখো। কালি থেকে কাইল, তাহলে ছিল দেখো ল ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত ছিল এই হস্যইকার। সেই ল ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হওয়ার কারণে উচ্চারণটা হচ্ছে লয়ের পরে, কালি লয়ের পরে ইকার।
কিন্তু যখন আমরা কাইল বলছি তখন দেখো লয়ের আগে ইকারটা উচ্চারিত হচ্ছে। আজি, জি মানে হচ্ছে বর্গের জোর পরে ইকারটা আসছে। আর যখন আইজ বলা হচ্ছে তখন বর্গের জোর আগে হর্ষ ইকারটা উচ্চারিত হয়ে যাচ্ছে। এখানেও দেখো রাখিয়া, ক্ষয়ের পরে হচ্ছিল হর্ষই উচ্চারণ। এখানে দেখার ওপর কোনো কিছু নয়, উচ্চারণ করতে হবে। রাখি আ ক্ষয়ের পরই ছিল, কিন্তু দেখো রাইখা ক্ষয়ের আগে এসে গেছে হর্ষইকারটা। শুধু তাহলে হর্ষইকার দেখছিলাম, এখানেও হর্ষইকার, এখানেও হর্ষইকার, এখানেও হর্ষইকার। এরপরে আরও একটা জিনিস লক্ষ্য করো, হর্ষ উকার। সাধু ধয়ের পর উ উচ্চারিত হচ্ছে, দেখো সাউদ ধয়ের আগে হর্ষটা উচ্চারিত হয়ে যাচ্ছে। মাছুয়া ছয়ের পর ছু হর্ষ উচ্চারিত হচ্ছে, মাউ ছুয়া। এখানে ছয়ের পরে হর্ষটা আছে ঠিকই, কিন্তু তার আগে দেখো হর্ষ উকারটা ব্যবহৃত হয়ে গেছে। মানে এটা হয়তো অক্ষুণ্ণ থেকে গেছে, কিন্তু তার আগে হর্ষ উচ্চারণটা হয়ে যাচ্ছে ছয়ের আগে। তারপরে কাব্য, এই শব্দটাতে কিন্তু হর্ষই বা হর্ষৌ, আমরা এতক্ষণ দেখছিলাম হর্ষইকার আর হর্ষৌকার, এইগুলো ব্যঞ্জনধ্বনির সঙ্গে যে যুক্ত হয়ে রয়েছে সেই ব্যঞ্জনধ্বনির আগে উচ্চারিত হয়ে যাচ্ছে। এই শব্দে দেখো কোনো হর্ষই বা হর্ষৌ নেই। কি আছে না জফলা আছে। এই জফলার মধ্যে একটা হর্ষইকারের উচ্চারণ লুকিয়ে থাকে, যেটা দেখো আগে উচ্চারিত হয়ে গেছে। বাক্য মানে জফলার মধ্যে নিহিত হর্ষইকারটা কয়ের পরে উচ্চারিত হচ্ছিল, সেটা পূর্বে উচ্চারিত হয়ে যাচ্ছে। তারপরে দেখো কাব্য, একই রকম জফলার মধ্যে নিহিত হর্ষইকারটা পূর্বে উচ্চারিত হচ্ছে। তারপরে আরও এক জায়গায় হর্ষইকার থাকে না, কিন্তু পূর্বে একটি হর্ষইকার এসে যাচ্ছে। যেরকম বর্গের জ ইয় আর কয় মূর্ধন্য ষ ক্ষেত্রেও দেখা যায় কিছু কিছু উদাহরণে যে বর্গের জর মানে ইয়র ভেঙে যাচ্ছে এবং সেখানে পূর্বে একটি হর্ষইকার, ব্যঞ্জনধ্বনির পূর্বে একটি হর্ষইকার উচ্চারিত হয়ে যাচ্ছে। আর একটা উদাহরণ দেখো, রাক্ষস, এইটা পরিবর্তিত হয়ে হয় রাইখস। তাহলে এখানেও দেখো কয় মূর্ধন্য ষ ছিল, এই বর্গের জ ইয় আর কয় মূর্ধন্য ষ থেকেও একটা হর্ষের উচ্চারণ পূর্বে উচ্চারিত হয়। দেখো এখানে একটা ব্যঞ্জনধ্বনির পূর্বে এসে বসে যাচ্ছে, এখানে ক ক ব্যঞ্জনধ্বনির পূর্বে এসে বসছে এই হর্ষইকারটা। তাহলে আমরা এখানে উদাহরণে কি দেখতে পাচ্ছি না এইগুলি হচ্ছে মূল শব্দ, এর থেকে উচ্চারণে পরিবর্তন ঘটে এসেছে এই পাশের শব্দগুলি। তাহলে এইটা কিন্তু এই পরিবর্তনটা একটা বিশাল এলাকা জুড়ে মানুষের মুখের ভাষায় পরিণত হয়েছে এবং ভাষাবিদ বা ব্যাকরণবিদেরা কী করেছেন না এই পরিবর্তনটাকে একটা নিয়মের মধ্যে একটা নিয়ম খুঁজে পেয়েছেন এবং সেই নিয়মটাই আমরা এখানে জানছি। এখানে কি নিয়ম কাজ করছে দেখো, যে একটি শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে সংযুক্ত হর্ষইকার বা হর্ষৌকার ওই ব্যঞ্জনধ্বনিটির পরে উচ্চারিত হওয়ার কথা, যেহেতু ওদের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে। ধ্বনি পরিবর্তনের ফলে কি দেখা যায় না ওই যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে হর্ষইকার বা হর্ষৌকার যুক্ত হয়ে আছে সেই ব্যঞ্জনধ্বনির পরে না উচ্চারিত হয়ে ঠিক তার পূর্বে অর্থাৎ অব্যবহৃত পূর্বে উচ্চারিত হয়ে যাচ্ছে, ঠিক ওই ব্যঞ্জনধ্বনির পূর্বে উচ্চারিত হয়ে যাচ্ছে। ধ্বনি পরিবর্তনের এই নিয়মকে বলছে কি অপিনিহিতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধরো সাধু শব্দটাতে ধয়ের পরে হর্ষৌ, ধয় হর্ষৌ বানান যদি করি দন্তেস্ব আকার ধয় হর্ষৌ, উচ্চারণে আসছে সাধু, তাহলে উচ্চারণে দেখতে পাচ্ছি ধয়ের পরে উটা উচ্চারিত হচ্ছে, কিন্তু ধয়ের পরে যে উয়ের উচ্চারিত হওয়ার কথা সেটা ধয়ের পরে না উচ্চারিত হয়ে ধয়ের আগে উচ্চারিত হয়ে যাচ্ছে। ধ্বনি পরিবর্তনের এই নিয়মকে বলা হচ্ছে অপিনিহিতি। তাহলে অপিনিহিতি শব্দের অর্থ ছিল দেখো পূর্বে স্থাপন, তাহলে সেই পূর্বে স্থাপন অর্থটা কিন্তু প্রত্যেকটি উদাহরণের মধ্যে এখানে প্রযোজ্য। ওই জন্য ধ্বনি পরিবর্তনের এই নিয়মটার নামই এভাবে নির্ধারণ করা হয়েছে যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে একটি শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হর্ষইকার আর হর্ষৌকার সাধারণত এই দুটি স্বরধ্বনি দেখা যায়।
যে হস্যইকার আর হস্যৌকার কি হয় না ওই ব্যঞ্জন ধ্বনির পরে উচ্চারিত হওয়ার কথা, কিন্তু পরে না উচ্চারিত হয়ে ঠিক ওই ব্যঞ্জন ধ্বনিরই পূর্বে উচ্চারিত হয়ে যাওয়ার রীতিকে বলা হচ্ছে কি অপিনিহিতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম দেখো এই কালী আজি আর রাখিয়া এই তিনটে শব্দের ক্ষেত্রে পূর্বে উচ্চারিত হচ্ছে হস্যইকার, আর সাধু মাছুয়া এই দুটি উদাহরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পূর্বে উচ্চারিত হচ্ছে হস্যৌকার, আর বাক্য আর কাব্য এই উদাহরণ দুটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি জ ফলায় নিহিত হস্যইকারের পূর্বে উচ্চারণ হচ্ছে। আর শেষের উদাহরণ দুটিতে মূলত আমরা দেখতে পাচ্ছি কি বর্গের জয় ইয় আর কয়মূর্ধন্য স এই দুটি সংযুক্ত ব্যঞ্জনের মধ্যে যে নিহিত ইকার থাকে বা শব্দের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে দেখা যায় যে এই দুটি সংযুক্ত ব্যঞ্জনের পূর্বেও স্বরধ্বনি উচ্চারিত হয়ে যাচ্ছে হস্যইকার মূলত। তাই এই উদাহরণগুলো মূলত আমরা কিছু কিছু দেখা যায়, তবে বেশি উদাহরণ দেখা যায় ক্ষেত্রে কি না হস্যইকার আর হস্যৌকার, যেগুলো এই প্রথমে যে দেয়া হয়েছে তিনটে আর দুটো করে, এ ধরনের ব্যবহার প্রচুর রয়েছে। মূলত দেখা যাবে দেখো যে আমাদের যে আমরা সাধু ভাষা ব্যবহার করি, সাধু ভাষা আমাদের এখনও সাহিত্যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যবহৃত হয়। আমরা পাঠ্য হিসেবে অনেক টেক্সট পড়ি, অনেক গদ্য পড়ি যেখানে আমরা দেখতে পাই সাধু ভাষায় সেই গদ্য লেখা হয়েছে। ওই সাধু ভাষা থেকে যে চলিত ভাষা আসার যে ধ্বনির পরিবর্তন একটি শব্দের মধ্যে, সেই ধ্বনির পরিবর্তনের মধ্যে কিন্তু অপিনিহিতি হচ্ছে একটা স্টেপ, একটা মানে ধাপ। এই অপিনিহিতির এর পরে আসে অভিশ্রুতি, তার মাধ্যমেই কিন্তু সাধু থেকে চলিতের ভাষা রূপান্তর ঘটে। আজকে আমরা শুধুমাত্র অপিনিহিতিটাই আলোচনা করলাম, তা এটুকুনি আমরা জানলাম অপিনিহিতি শব্দের অর্থ হচ্ছে পূর্বে স্থাপন, এবং পূর্বে স্থাপিত হয় কি ধ্বনি না মূলত হস্যইকার আর হস্যৌকার এই দুটি স্বরধ্বনি। এবার সেটা কোথায় থাকে না শব্দে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে সংযুক্ত হস্যইকার বা হস্যৌকার ওই ব্যঞ্জন ধ্বনির পরে না উচ্চারিত হয়ে পূর্বে উচ্চারিত হয়ে যাওয়ার, ঠিক ওই ব্যঞ্জন ধ্বনির পূর্বে উচ্চারিত হয়ে যাওয়ার রীতিকে বলা হচ্ছে তোমার অপিনিহিতি। তাহলে পূর্বে স্থাপন এই অর্থটাও এখানে যে প্রযোজ্য আমরা বুঝতে পারলাম। ধরো তোমাদের কাছে চাইলো জ ফলায় নিহিত হস্যের অপিনিহিতির একটি দৃষ্টান্ত দাও, তখন তোমাদের এই ধরনের কিছু দৃষ্টান্ত মনে রাখতে হবে। আর বর্গের জয় ইয় বা কয়মূর্ধন্য সয় অপিনিহিতির দৃষ্টান্ত দাও, সংযুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে অপিনিহিতির দৃষ্টান্ত দাও, তখন এই ধরনের দৃষ্টান্ত তোমাদের একটা তুলে ধরতে হবে। আচ্ছা, প্রথমে আমি উচ্চারণ করতে গিয়ে স্বরসঙ্গতির কথাটা বলেছিলাম, তাহলে সেখানে কি দেখেছিলাম না একটা মানে স্বরসঙ্গতির সঙ্গে অপিনিহিতির কি সম্পর্ক এটাও তোমাদের বুঝে রাখা দরকার আছে। তাহলে একটা শব্দের মধ্যে অবস্থিত যে একটি পূর্বের স্বরধ্বনি পরের স্বরধ্বনিকে প্রভাবিত করে পরিবর্তিত করছে। তাহলে এখানে দেখো একটি শব্দের মধ্যে অবস্থিত ব্যঞ্জনধ্বনির সঙ্গে একটি স্বরধ্বনি সেটা কি করছে না ওই ব্যঞ্জনধ্বনির পূর্বে উচ্চারিত হয়ে যাচ্ছে। তাহলে পূর্বে উচ্চারিত হয়ে যাওয়াটার ক্ষেত্রেও একটা যেমন স্বরসঙ্গতির প্রভাব থাকছে, বা এর পরের স্টেপে আমরা যে অভিশ্রুতিতে যাব সেখানেও দেখব এই অপিনিহিতির ফলে পূর্বে উচ্চারিত হয়ে যাওয়া হস্যইকার বা হস্যৌকার এগুলো কিভাবে পরিবর্তিত হয়, সেখানেও কিন্তু পুরোপুরি স্বরসঙ্গতি কাজ করে। যেহেতু স্বরসঙ্গতিতে স্বরধ্বনির প্রভাবে স্বরধ্বনির প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়, তাহলে এগুলি তো স্বরধ্বনি, এগুলোও কিন্তু দেখো পরিবর্তিত হয়েছে অপিনিহিতির ক্ষেত্রে। যেটা পরে হওয়ার ছিল সেটা আগে এসে বসে গেছে। এর পরের যে ধ্বনি পরিবর্তনের নিয়ম অভিশ্রুতি, সেখানেও দেখব যে এই পরিবর্তিত স্বরধ্বনিগুলো আবার পরিবর্তিত হবে, সেটা আমরা পরের দিনে লক্ষ্য করব, দেখব। তা এখানেও একটা স্বরসঙ্গতির প্রভাব থাকে। তাহলে এখানে অপিনিহিতির মাধ্যমে পূর্বে উচ্চারিত হয়ে যাওয়া হস্যইকার আর হস্যৌকারকে, এই সমস্ত হস্যইকার আর হস্যৌকারকে এখানে বলা হবে কি বলো তো অপিনিহিত। অপিনিহিতি নয়, অপিনিহিত হস্যইকার বা হস্যৌকার, মানে অপিনিহিতির মাধ্যমে এগুলো পরিবর্তিত হয়েছে, পূর্বে উচ্চারিত হয়েছে, এগুলো হচ্ছে অপিনিহিত হস্যইকার বা হস্যৌকার। তাহলে এই হলো আজকের অপিনিহিতির ধ্বনি পরিবর্তনের নিয়ম। তোমরা এর উদাহরণ সহ ডেফিনেশান প্র্যাকটিস করো, বা উদাহরণে যে বিভিন্ন দিকগুলো রয়েছে এগুলো তোমাদের মাথায় রাখতে হবে।